হ্যালো সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে। তোমরা শিওর শর্ট ক্লাসগুলো কিন্তু অনেক পছন্দ করতেছো এবং তোমরা কিন্তু জানাচ্ছ যে ভাইয়া এই টপিকটা দেন বা এইটা দেন, এরপরে এই টপিক এরকম দেন। আমি নতুন সেট আপ নেওয়ার কারণে অনেক প্রবলেম ফেস করা লাগতেছে। আজকে এইটাই সমস্যা, কালকে ওইটাই সমস্যা। সো আজকে এই ক্লাসটা রেকর্ড করার আগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ফাও নষ্ট হয়েছে, তারপরেও শুরু করতেছি কারণ তোমাদের রাইট ফর্ম অফ ভার্বটা নিয়ে অনেকের অনেক প্রবলেম আছে এবং তোমরা বলছো যে ভাইয়া এই টপিকটা শেষ করে দেন। এখন রাইট ফর্ম অফ ভার্ব ভাই বিশাল একটা সমুদ্র, বুঝছো? এইটা একাডেমিকে আমরা অনেক পড়ি, বাট আমরা যদি এইচএসসি পরীক্ষার সিলেবাসটা অ্যানালাইসিস করি তাহলে দেখবো এত কিছু আসলেও পড়তে হয় না। আমাদের যে টেন্স আছে 12টা টেন্স, ঠিক 12টা টেন্সও না, এর চেয়েও কয়েকটা টেন্স বাদ যাবে। তো ওই টেন্সের কিছু অ্যাডভান্সড ইউজ, ঠিক অ্যাডভান্স ইউজও বলা যায় না, তার চেয়ে একটু হাই লেভেলের ইউজগুলা জানলে এবং কয়েকটা রুলস জানলেই মোটামুটি এইচএসসির জন্য এনাফ হয়। সো আজকে আমরা যে টাইপগুলো দেখবো হোপফুলি সেগুলা থেকেই শিওর শর্ট ক্লাসে যেরকম বলছি সেরকমই কমন আমরা পাবো। তো প্রথমেই আমরা চলে যাই টাইপ 1-এ। আচ্ছা, টাইপ 1টা আছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এই ক্লাসটা দেখার আগে যাদের একদমই টেন্সের বেসিক নেই, আমি তো বলেই দিব কোন জায়গায় কি লাগে, তারপরে যারা এরকমও যদি কোনো স্টুডেন্ট থাকো যে ভাইয়া স্ট্রাকচার জানি না, কোন টেন্সের স্ট্রাকচার কি তার একটু স্ট্রাকচার দেখে নিও, আমি বলে দিব, তারপরেও একটু দেখে নিও। দেখো, আমাদের প্রথমেই আছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা, সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি ভাইয়া? সিম্পল প্রেজেন্ট টেন্স আমাদের কোনো ডেইলি অথবা কমন অ্যাক্টিভিটিস বোঝাবে। আমাদের কোনো ডেইলি অর্থাৎ আমাদের কোনো দৈনন্দিন অথবা সাধারণ কার্যক্রম বোঝাবে। আর আমাদের কি নিকট ভবিষ্যৎ প্রকাশ করার জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। সিম্পল প্রেজেন্ট টেন্সেরই আরেকটা নাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটারই আরেকটা নাম কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এখানে কি সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে ভার্ব বসে এবং এখানে কিন্তু পার্সন অনুসারে ভার্বের চেঞ্জটা হয়। যেরকম ভার্বটা যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এগুলো আমরা ছোটবেলায় দেখে আসছি। তারপরে আমাদের কি আছে দেখো, হি রিড নিউজ পেপার এভরিডে। দেখো, এখানে কিন্তু আমার ডেইলি অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। এখন এভরিডে থাকলে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তোমরা অনেকেই জানো, ওইটা আমরা দেখবো। বাট এই বাক্যটা পড়ে কি বুঝতেছো? যে সে নিয়মিত পত্রিকা পড়ে, অর্থাৎ তার একটা রেগুলার অ্যাক্টিভিটিস নিয়ে বলা হয়েছে। যেহেতু তার একটা রেগুলার অ্যাক্টিভিটিস নিয়ে বলা হয়েছে, তাহলে এইটা কি টেন্স হবে বলো তো? এটা কিন্তু আমাদের হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা ভাইয়া, এটা যদি আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, কথাটা বুঝিও, তাহলে কিন্তু কি বলছি, পার্সন অনুসারে কি হয় বলো তো? এটা চেঞ্জ হয়, পার্সন অনুসারে ভার্বটা চেঞ্জ হয়। তাহলে কি, হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তাহলে কি, হি রিডস নিউজপেপার এভরিডে। আচ্ছা, আসো আমরা আরেকটা एग्जांपल দেখি। শি ড্যাশ গো টু স্কুল রেগুলারলি। সে প্রতিদিন স্কুলে যায়, নিয়মিত স্কুলে যায়। তাহলে কি, এইটা আমার কি বোঝাচ্ছে বলো তো? এইটা আমার একটা রেগুলার অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। এটা আমার একটা রেগুলার অথবা ডেইলি অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। যদি ভাই এটা আমার একটা রেগুলার বা ডেইলি অ্যাক্টিভিটি বোঝায়, যদি এটা একটা রেগুলার অথবা ডেইলি অ্যাক্টিভিটি বোঝায়, তাহলে কি আলটিমেটলি সেটা কি সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? তাহলে কি এটা কি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তাহলে কি, হি গোস টু স্কুল রেগুলারলি। এখন ভাই কথা হইছে, এগুলা কিন্তু অনেক সহজ নিয়ম, এগুলা থেকে এইচএসসি পরীক্ষায় আসছে এবং ভবিষ্যতেও আসবে। সো এগুলা আমাদের একটু জেনে রাখতেই হবে। ওকে, চলো আমরা সামনে যাই। আমাদের এরপরের টাইপটা কিছু কিছু অ্যাডভার্ব দেখে বা কিছু কিছু টেন্স মার্কার দেখে আমরা চিনবো যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। বাক্যে যদি এই জিনিসগুলো দেখো, এই অ্যাডভার্বগুলো দেখো, তাহলে বুঝবা যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। যেরকম এটা হতে পারে অলওয়েজ, নেভার, অকেশনালি, অফেন, সামটাইমস, ইউজুয়ালি, ডেইলি, নরমালি, রেগুলারলি। এগুলা এই কয়টাই আমাদের এইচএসসির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। হোপফুলি এগুলা থেকেই চলে আসবে। এছাড়াও যারা কলেজের এক্সামের জন্য দেখবা, ধরো এভরি উইক থাকতে পারে, অন দিয়ে কোনো একটা ডের নাম থাকতে পারে, টুয়াইস এ ইয়ার থাকতে পারে, ওয়ান্স এ মান্থ, এরকম থাকলেও আমাদের কি হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়। যেরকম আই গো টু লাইব্রেরি অন এভরি মানডে। দেখো, এটা কিন্তু ধরো আমি এই এক্সপ্রেশনটা জানি না,
অন এভরি মানডে মানে কি প্রত্যেক সোমবার, তার মানে এটা কি বোঝাচ্ছে আমার একটা রেগুলার, আমার বোঝাচ্ছে একটা রেগুলার অ্যাক্টিভিটি। আমার এটা যদি ভাই রেগুলার একটা অ্যাক্টিভিটি বোঝায়, আমার যদি এটা একটা রেগুলার অ্যাক্টিভিটি বোঝায়, তাহলে এটা আমার কি টেন্স বলো তো? এটা হচ্ছে আমার সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সেই অনুসারে আমার কি হইলো ভাই বলো তো? গোটা কি গই থাকতেছে, আয়ের সাথে রিলেটেড, সেই তো গোটা কি গই থাকতেছে। আচ্ছা, উই অফেন ফল ভিকটিম টু সার্কামস্ট্যান্সেস। দেখো এখানে অফেন আছে, অফেন দেখেই তো তুমি বুঝতেছো এটা কি হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে ফলটা কি থাকতেছে? ফলটা ফলই থাকতেছে, মানে আমরা প্রায় পরিস্থিতির শিকার হই, আমরা প্রায় পরিস্থিতির শিকার হই। ঠিক আছে, বুঝতে পারছো? পিসিটা একটু সামনে নিয়ে নিলাম। হ্যাঁ, হোপফুলি বুঝতে পারছো। চলো আমরা সামনে আগে আরো কিছু জিনিস দেখি, সিম্পল প্রেজেন্ট টেন্সের আরো কিছু ইউজ দেখি। আমাদের কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অর্থাৎ আমাদের কোনো অভ্যাসগত কর্ম, আমাদের কোনো অভ্যাসগত কর্ম অথবা কোনো চিরন্তন সত্য, কোনো অভ্যাসগত কর্ম অথবা চিরন্তন সত্য, কোনো অভ্যাসগত কর্ম অথবা চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম অথবা চিরন্তন সত্য, এগুলা প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করি বলতো? সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। যেরকম the earth move round the sun, এটা কি একটা ইউনিভার্সাল ট্রুথ না? এটা কি একটা ইউনিভার্সাল ট্রুথ না? এটা কি একটা আমাদের ঐতিহাসিক সত্য ঘটনা না? তাহলে কি এটার সাথে রিলেভেন্ট ভার্বটা কি হবে? the earth moves round the sun। ওকে, দেখো তারপরে আমাদের কি আছে? ওয়াটার বয়েল at 100 ডিগ্রি সেলসিয়াস। দেখো পানি 100 ডিগ্রি তাপমাত্রায় কি ফুটে, তাই না? 100 ডিগ্রি তাপমাত্রায় ফুটে, যেহেতু 100 ডিগ্রি তাপমাত্রায় ফুটে, এটা কিন্তু একটা মানে কি ইউনিভার্সাল ট্রুথ, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ বা ম্যাক্সিম। সো যেহেতু এটা একটা তোমার কি একদম সত্য ঘটনা, তাই কি ওয়াটার কি হবে? বয়েলস হবে, কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। হোপফুলি বুঝতে পারছো। চলো আমরা সামনে আগে। দেখো এখান থেকেও কিন্তু আমাদের বোর্ড কোয়েশ্চেন আসছে। দেখো রাজশাহী বোর্ড 2017-তে কি কোয়েশ্চেনটা আসছে? আর্কিটেকচারালি তাজমহল ড্যাশ ওয়ান অফ দ্য বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। এটা কিন্তু আমার একটা ট্রুথ, এটা কিন্তু আমার একটা সত্যি ঘটনা। যেহেতু এটা একটা সত্যি ঘটনা, তাহলে কি বি ভার্ব হিসেবে কি ইজ বসতেছে, বি ভার্ব হিসেবে ইজ বসতেছে। দেখো প্যারেন্টস ড্যাশ আর ব্লেসিং অফ গড টু আস, কুমিল্লা বোর্ড 2016 সালে। প্যারেন্টস কি আমাদের হচ্ছে উপরওয়ালার কাছ থেকে একটা পাওয়া একটা ব্লেসিং, তাহলে কি এটাও একটা সত্য ঘটনা। তাহলে প্যারেন্টস এর সাথে আমার এখানে বি ভার্ব হিসেবে কে বসবে? আর বসবে। তাহলে প্যারেন্টস আর ব্লেসিং অফ গড টু আস। হোপফুলি এই পর্যন্ত বুঝতে পারছো। আজকে যদি লাইট একটু প্রবলেম হয় একটু মানিয়ে নিও, প্রবলেম হওয়ার কথা না। এই জাস্ট ক্লাসটা নেওয়ার আগে সেট আপ করতে যাই আমার 3 ঘন্টা নষ্ট হয়েছে, এই সমস্যা ওই সমস্যা। সো এরপরে এই টাইপটা আমরা একটু দেখি, এই টাইপটা প্রায়ই আসে বা একটু তোমরা আটকাতে পারো, প্যাসিভ ভয়েস ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা, সিম্পল প্রেজেন্ট টেন্স কখন প্যাসিভ ভয়েস হিসেবে কখনো কখনো ইউজ হয়। আচ্ছা, এখানে আমাদের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের একটু কনসেপ্টটা বুঝতে হবে। অ্যাক্টিভ ভয়েস মানে কি? সাবজেক্ট বা কর্তা বা ডুয়ার যখন নিজের কাজটা নিজে করতেছে এরকম কিছু বোঝানো হয়, তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর যখন কোনো একটা কাজ কাউকে দিয়ে করানো হয়, অর্থাৎ কোনো একটা কাজ কর্তা নিজে করতেছে না, আরেকজনের মাধ্যমে করতেছে, বা অবজেক্টটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, এরকম বোঝায়, তখন সেটা আমাদের প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে আসলে আমরা একটু দেখি। স্পেশাল প্রেয়ার্স আর অফার্ড ইন দ্য হোম অফ অ্যান এক্সামিনি। আচ্ছা দেখো এখানে অ্যান এক্সামিনি, ধরো অ্যান এক্সামিনি মানে পরীক্ষার্থী, সে কিন্তু নিজে প্রার্থনা করতে পারে, তাই না? প্রার্থনা কিন্তু নিজে নিজে হইতে পারে না, প্রার্থনা নিজে নিজে হইতে পারে না। তার মানে এই স্পেশাল প্রেয়ার্স হচ্ছে রিসিভার আর এটা হচ্ছে ডুয়ার। অ্যান এক্সামিনিটা কি? অ্যান এক্সামিনিটা হচ্ছে ডুয়ার, অর্থাৎ তার কিসে মানে সে প্রার্থনাটা করে। আচ্ছা, তাহলে যখন আমাদের এই ডুয়ারটা লাস্টে চলে গেছে, অবজেক্ট হিসেবে চলে গেছে, আমি তো বুঝতেই পারতেছি এটা কি ভাইয়া? এটা আমাদের প্যাসিভ ভয়েস, এটা আমাদের প্যাসিভ ভয়েস, এটা আমাদের প্যাসিভ ভয়েস। যেহেতু ভাই এটা আমাদের প্যাসিভ ভয়েস, তাই এখানে আমাদের কি হচ্ছে? আর অফার্ড ভয়েসের নিয়ম অনুসারে আর অফার্ড হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক সেভাবে আমরা রাজশাহী বোর্ড 2017-এর একটা কোয়েশ্চেন সলভ করি। দ্য বিল্ডিং ড্যাশ মেড অফ ফাইন হোয়াইট মার্বেলস উইথ ইনলেস কালার্ড উইথ মার্বেল। বিল্ডিংকে একা একা তৈরি হইতে পারে না, তাকে বানানো হয়। যেহেতু তাকে বানানো হয়,
যেহেতু তাকে বানানো হয় সেহেতু সে কি একটা প্যাসিভ ভয়েস, তাহলে কি এখানে হবে ইজ মেড, ভয়েসের নিয়ম অনুসারে এটা হবে হচ্ছে ইজ মেড, ইজ মেড। ওকে, চলো আরেকটা দেখি। when a child dash bear their joys no new bounds, তো যখন একটা শিশু জন্ম লাভ করে, সে তো আর নিজে নিজে জন্ম লাভ করে না, তাকে জন্ম লাভ করানো হয়, তাহলে কি ভয়েসের নিয়ম অনুসারে প্যাসিভ ভয়েস, ইজ বর্ন দেয়ার জয়স নো নো বাউন্ডস, তার মানে তারা খুশিতে আত্মহারা হয়ে যায়, এরকম অনেকটা মিনিং। তাহলে কি দেয়ার জয় নো নো বাউন্ড, এস আছে না যেহেতু প্লুরাল ফর্ম, সো এটা কি নো নো বাউন্ডস। হোপফুলি তোমরা বুঝতে পারছো, এই টাইপটা একটু দেখে রাখো, কাজে লাগবে। তারপর আসো আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাই। এরপর আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাই। আচ্ছা, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের এই যে আমি কথাটা বলতেছি, আমার ক্লাসটা এখন চলমান আছে না, এরকম কথা বলার সময় ভার্বের যে সকল কাজ চলমান থাকে, কথা বলার সময় ভার্বের যে সকল কাজ চলমান থাকে, সে সকল কাজ প্রকাশ করার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। অর্থাৎ আমি কোন একটা কাজ চলমান আছে, কোন একটা কাজ অনগোয়িং আছে, অনগোয়িং প্রসেসের মধ্যে দিয়ে আছে, এরকম বোঝানোর জন্য কি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেরকম হি ইজ রিডিং আ নোভেল নাও, সে এখন একটা নোভেল পড়তেছে, সে একটা নোভেল পড়তেছে, তার মানে কি এই কাজটা কি আমার একটা চলমান কাজ বোঝাচ্ছে, আমার একটা চলমান কাজ বোঝাচ্ছে। যেহেতু আমার একটা চলমান কাজ বোঝাচ্ছে, যেহেতু এটা আমার একটা চলমান কাজ বোঝাচ্ছে, তাহলে কি হি ইজ রিডিং আমার কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়েছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা তোমরা সবাই জানো, সাবজেক্ট প্লাস একটা বি ভার্ব বসবে, বি ভার্বের পর কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, বি ভার্বের পরে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে কি হি ইজ রিডিং আ নোভেল নাও। ওকে, দেখো আই ওয়ার্ক নাও, এখানে নাও আছে, তার মানে এইটাও আমার হচ্ছে একটা চলমান কাজ বোঝাচ্ছে। যেহেতু একটা চলমান কাজ বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে আমার, এটাও কিন্তু আমার হবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও কিন্তু আমার হবে কি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তাহলে আই যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে মেইন গঠনটা কি আমাদের সাবজেক্ট তো থাকবেই, প্লাস হচ্ছে বি ভার্ব, প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এতটুকুই তো আমাদের মেইন স্ট্রাকচারটা, মেইন কনসার্নের বিষয় কি এতটুকুই না। তো এতটুকু যদি হয় তাহলে কি আই ওয়ার্ক নাও, এখানে কি হবে আই এম ওয়ার্কিং নাও, বি ভার্ব হিসাবে আই এর সাথে কি এম, আর ওয়ার্কটা কি হয়ে যাবে, ওয়ার্কটা হয়ে যাবে ওয়ার্কিং, আই এম ওয়ার্কিং নাও। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তো আমরা আরো কিছু ইউজ দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। দেখো এই ওয়ার্ডগুলো বা এই ফ্রেজগুলো থাকলে, এই ওয়ার্ডগুলো অথবা এই ফ্রেজগুলো থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ধরো নাও, নাওএডেজ, ডে বাই ডে, এট দিস মোমেন্ট, এই তিনটা খুব ইম্পর্টেন্ট, নাও, নাওএডেজ আর এট দিস মোমেন্ট। তোমাদের আসলে এই পর্যন্তই আসবে। তাহলে নাও, নাওএডেজ, ডে বাই ডে, এট দিস মোমেন্ট, এগুলা যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাবে। তার মানে এগুলা যদি কোনো বাক্যে দেখো, সেটারে তুমি কি হিসাবে ইউজ করবা, সেটারে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ইউজ করবা। ওকে, চলো যেরকম ইট রেইনিং নাও, নাও আছে ভাইয়া, নাও যদি থাকে, নাও যদি থাকে তাহলে এটা কি, নাও থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নাও থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ভাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে আমাদের স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা হচ্ছে আমাদের বি ভার্ব, একটা বি ভার্ব বসবে, তারপর কি আমাদের ভার্ব, ভার্বের সাথে কি বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে। তাহলে বি ভার্ব হিসেবে কি আমাদের এম ইজ আর আসছে, তাহলে কি ইজ আছে, তারপর কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে রেইনিং নাও। হোপফুলি বুঝতে পারছো। মইন রাইট এ লেটার এট দিস মোমেন্ট, এইটুকু দেখেই তুমি চিনে ফেলবা, এট দিস মোমেন্ট দেখেই তুমি চিনে ফেলবা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা দেখেই তুমি চিনে ফেলবা। আচ্ছা ভাই, ভাইয়া তো বলছে যে এট দিস মোমেন্ট থাকলে সেটা কি হয়, সেটা হয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কি হবে, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে, মইনের সাথে রেলেভেন্ট, মইনের সাথে রেলেভেন্ট বি ভার্ব কি ইজ, আর তারপরে কি রাইট আছে, এটা কি হয়ে যাবে ভার্বের সাথে আইএনজি, তাহলে রাইটিং এ লেটার এট দিস মোমেন্ট, রাইটিং এ লেটার এট দিস মোমেন্ট। হোপফুলি এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার। এই পর্যন্ত ক্লিয়ার থাকলে আমরা চলে যাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আমরা চলে যাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আচ্ছা,
অতীতের কোনো কাজ শেষ হয়ে গিয়েছে, অতীতের কোনো কাজ শেষ হয়ে গিয়েছে। ধরো কোনো একটা কাজ অনেক আগেই শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো রয়ে গেছে। কোনো একটা কাজ অনেক আগে শেষ হয়ে গেছে বা অতীতে শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফলটা এখনো বর্তমান আছে বা এখনো তুমি ফিল করতে পারতেছো, সেই ক্ষেত্রে আমরা কি করি? সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেরকম আসলে আমরা কিছু এক্সাম্পল দিই। আই রিড হ্যামলেট। আচ্ছা, হ্যামলেট শেক্সপিয়ারের একটা রচনা। তো এখন তুমি একটা কথা ভাই চিন্তা করো, হ্যামলেট তুমি অনেক আগে পড়ছিলা, বাট হ্যামলেটের মোরালটা, হ্যামলেটে কি ঘটনাগুলা ঘটছে সেগুলা কিন্তু এখনো তোমার মাথায় আছে, বা এই বাক্য দিয়ে বোঝানো হচ্ছে এখনো আমার মাথায় আছে, সেটার কিছু অংশ, সেটার কিছু স্মৃতি, এগুলো এখনো মাথায় আছে। তো যেহেতু মাথায় আছে সেহেতু এটা আমরা কি ব্যবহার করবো বলতো? আমরা ব্যবহার করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা ব্যবহার করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি ভাই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি, আমরা যদি একটু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করি, ঠিক আছে, তাহলে কি এখানে হ্যাভ যুক্ত হচ্ছে। কারণ কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের কি যুক্ত হয়? হ্যাভ প্লাস v3, হ্যাভ প্লাস v3, হ্যাভ এস প্লাস v3 যুক্ত হয়। তাহলে আই এর সাথে কি হবে? আই এর সাথে হ্যাভ হবে। তাহলে কি আই হ্যাভ রিড হ্যামলেট, আই হ্যাভ রিড হ্যামলেট। হি স হিম। ধরো তাকে তুমি কাউকে অনেককাল আগে দেখছিলা, বাট তার কথাটা এখনো তোমার মনে আছে, এখনো তার ক্যারেক্টারিস্টিক্স বা যে কোনো কিছু মনে আছে। তাহলে কি আই হ্যাভ সিন হিম, হ্যাভ সিন হিম। ওকে, হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা চলো এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরেকটু কিছু ইউজ শিখি। যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ভাইয়া তো বললো যে এইভাবে, কিন্তু সবসময় বাক্য পড়ে আমি নাই বুঝতে পারি যে আচ্ছা অতীতে কোনো একটা কিছু হয়েছে যেটা অনেক আগেই শেষ হয়ে গেছে কিন্তু তার রেশ এখনো আমার মধ্যে আছে, এরকম তো নাই হইতে পারে, না হওয়াটাই স্বাভাবিক। তাহলে তুমি কি দেখে চিনবা যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? সেই জিনিসগুলো আমরা দেখবো। সো এরকম আমাদের কিছু যদি সার্টেন ওয়ার্ড থাকে, যেরকম জাস্ট থাকতে পারে, জাস্ট নাও থাকতে পারে, অলরেডি থাকতে পারে, ইয়েট থাকতে পারে, এভার থাকতে পারে, লেটলি থাকতে পারে, লেটলি মানে সম্প্রতি, রিসেন্টলি থাকতে পারে, সো ফার, টিল নাও, নেভার, এভার, এগুলা যদি থাকে, এগুলা দিয়ে যদি আমাদের সম্প্রতি ঘটে যাওয়া কোনো কাজকে বর্ণনা করা হয়, মেইন কথা হচ্ছে এই যদি তোমার ওয়ার্ডগুলা বা ফ্রেজগুলা থাকে, এখানে তো ওয়ার্ডই আছে সব, এই ওয়ার্ডগুলা থাকে বা এই অ্যাডভার্বগুলা থাকে, তাহলে সেটা আমাদের কি হবে বলতো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেরকম দেখো এখানে আছে হচ্ছে জাস্ট, হি হ্যাজ জাস্ট লেফট দ্য প্লেস। তাহলে কি জাস্ট আছে ভাই, যদি জাস্ট থাকে তাহলে আমার এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভাই, যদি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তুমি আমার কথাটা বুঝো, এটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আমার আলটিমেটলি কি হচ্ছে বলতো? এখানে হির সাথে কি হচ্ছে? হ্যাজ হচ্ছে। কারণ কি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো জানি আমাদের হ্যাভ অথবা হ্যাজ প্লাস কি v3, আগে পিছনে সাবজেক্ট অনেক কিছু আছে, বাট মেইন কনসার্নের বিষয় তো এতটুকুই। তাহলে কি হি হ্যাজ জাস্ট লেফট দ্য প্লেস। ওকে, আচ্ছা এই জিনিসটা আমার এখন আর তোমার জানার দরকার নেই, এটা অ্যাডমিশনে যাই না, আমি লিখেই দিলাম অ্যাডমিশন, এখান থেকে ডিউতে কোশ্চেন আসে, যেহেতু এটা আমার ওয়ান শট ক্লাস, কোনো দরকার নাই আপাতত জানার। ডিউ, এটা ডিউতে আসছিল, এটা একটু দেখে রাখো। আচ্ছা চলো এখন আমরা ফর ভার্সেস সিন্স জানবো, যে কখন আমরা ফর ব্যবহার করব, সিন্স ব্যবহার করব। এটাও অ্যাডমিশনে প্রচুর আসে, বাট এইটুকু বেসিক অন্তত এইচএসসি তে জানা উচিত, এজন্যই বলা। তো ফরটা ইউজ করব আমরা ডিউরেশন অফ টাইম, যখন কোন একটা কাজের ব্যাপ্তি বোঝাবে, অর্থাৎ কতক্ষণ ধরে হচ্ছে, কতক্ষণ ধরে হচ্ছে কোন একটা কাজের ব্যাপ্তি, শুরু থেকে শেষ পর্যন্ত কত টাইম লাগছে, টোটাল টাইমটা কি, টোটাল ডিউরেশনটা কি, এরকম যখন বোঝাবে তখন আমরা ফর ব্যবহার করব। আর সিন্সটা ব্যবহার করব পয়েন্ট অফ টাইম যদি থাকে, অর্থাৎ আমার একটা স্পেসিফিক পয়েন্ট বলা আছে যে এতটা থেকে কাজটা শুরু হয়েছে বা এতটা থেকে ঘটনা শুরু হয়েছে, এরকম যখন আমরা পয়েন্ট অফ টাইম বলবো তখন আমরা সিন্স ব্যবহার করব, তখন আমরা সিন্স ব্যবহার করব। তো এইটা আমাদের অ্যাডমিশনে ম্যাক্সিমাম টাইম লাগে, বাট একটু এইচএসসির জন্য জেনে রাখলাম, ঠিক আছে? অ্যাডমিশনে এটা বেশি লাগে। ওকে, দেখো আই হ্যাভ বিন ডুইং ওয়ার্ক ফর অথবা সিন্স 3 আওয়ার্স। আচ্ছা 3 আওয়ার্স এখানে বোঝাইছে কি 3 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে। ভাই 3 ঘন্টা ধরে যদি বোঝায় তার মানে এটা আমার কি বোঝাচ্ছে ভাই বলো তো? এটা আমার একটা ব্যাপ্তি বোঝাচ্ছে, এটা আমার একটা ব্যাপ্তি বোঝাচ্ছে। যেহেতু এটা আমার একটা ব্যাপ্তি বোঝাচ্ছে, বা এটা সোজা কথা যদি বলি আমার একটা ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে,
ডিউরেশন অফ টাইম। সো যেহেতু এটা আমার একটা ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে, সেহেতু আমার এটা কি হবে বলো তো, এটা হবে ফর, সেটা হবে হচ্ছে ফর। তাহলে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 আওয়ার্স। ওকে, she has been preparing her homework dash 3 pm। দেখো এটা কিন্তু আমার একটা পয়েন্ট অফ টাইম বলে দিছে, আমার একটা স্পেসিফিক টাইম বলে দিছে, একটা পয়েন্ট বলে দিছে। তাহলে এরকম যদি পয়েন্ট অফ টাইম বোঝায়, পয়েন্ট অফ টাইম একটা স্পেসিফিক কয়টা থেকে শুরু হয়েছে বা কি স্পেসিফিক বোঝায় দেয়, পয়েন্ট অফ টাইম বোঝায়, তখন কিন্তু আমাদের সিন্স বসে, তখন বসে হচ্ছে সিন্স। তাহলে হি হ্যাজ বিন প্রিপেয়ারিং হার হোমওয়ার্ক সিন্স 3 pm, সিন্স 3 pm অ্যাডমিশনে লাগবে বাট একটু দেখায় দিলাম আর কি। ওকে চলো, এরপর হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সের কনসেপ্টটা কি ভাইয়া? কনসেপ্টটা হচ্ছে কোনো ভার্বের কাজ বা কোনো কাজ আগেই শেষ হয়ে গেছে, অতীতেই শেষ হয়ে গেছে, এরকম যদি বোঝায়, অতীতেই শেষ হয়ে গেছে এরকম যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। ওকে, যেরকম আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, আমি গতকালকে সেখানে গেছিলাম, আমার কাজ শেষ, আমি গতকালকে সেখানে গেছিলাম, আমার অ্যাক্টিভিটি ডান। তো এরকম যখন আমার অ্যাক্টিভিটি ডান হয়ে যাবে, অর্থাৎ অতীতেই কোনো একটা কিছু শেষ হয়ে যাবে, তখন আমরা কি ব্যবহার করব? সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। তখন আমরা ব্যবহার করব কি? সিম্পল পাস্ট টেন্স। এটারে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সও বলি। তাহলে এটা হচ্ছে খুবই সহজ, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসবে। আর ইয়েস্টারডে থাকলে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স হয়, তোমরা জানো, আমরা দেখবো এটা। তাহলে কি গোটা কি হয়ে যাচ্ছে? গোটা ওয়েন্ট হয়ে যাচ্ছে। কারণ কি, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মে কি ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল কি গন। ঠিক আছে, আচ্ছা চলো আমরা সামনে যাই। দ্য ওল্ড সেইলর ড্যাশ আর রং ডুয়ার ইন হিজ লং জার্নি। তার মানে এটা একটা অতীতের কাজ বোঝানো হচ্ছে, এটা একটা অতীতের কাজ, এটা বোর্ডে আসা একটা কোশ্চেন, এটা অতীতের একটা কাজ বোঝানো হচ্ছে এবং সেটা সেখানেই শেষ। এজন্য এখানে আমাদের কি হবে বলতো? এই জন্যই আমাদের এখানে সিম্পল পাস্ট টেন্স হবে। তাহলে কি, দ্য ওল্ড সেলার ওয়াজ হবে, ওয়াজ এ রং ডুয়ার ইন হিজ লং জার্নি। তার মানে লম্বা জার্নিতে সেই একমাত্র ব্যক্তি ছিল যে ভুল করছে, যে ভুল পদক্ষেপ নিছে। হোপফুলি তোমরা বুঝতে পারছো। সো চলো আমরা টাইপ 11 চলে যাই। আরো কিছু ইউজ দেখি আমরা সিম্পল পাস্ট টেন্সের। এই লাস্ট নাইট দিয়ে অ্যাডমিশনে যে কত কোশ্চেন আসছে, লাস্ট নাইট লাস্ট উইক দিয়ে হিসাব ছাড়া। তো এই তিনটা ওয়ার্ড যদি থাকে, লাস্ট নাইট ইয়েস্টারডে, লাস্ট নাইট ইয়েস্টারডে, এই যদি থাকে, এই অ্যাডভার্ব অফ টাইম গুলো যদি থাকে, তাহলে অতীতের কোনো কাজকে এরা নির্দেশ করে। সোজা কথা ভাই, এত কিছু বোঝার নেই। তোমার কোনো বাক্যে যদি লাস্ট থাকে, লাস্ট নাইট থাকে, ইয়েস্টারডে থাকে, তাহলে আমার কি হবে? সিম্পল পাস্ট টেন্স ব্যবহৃত হবে। যেরকম আই লিভ হিম লাস্ট নাইট, ভাই লাস্ট নাইট আছে না ভাই, আমার আর কিছু বোঝার দরকার নেই। লাস্ট নাইট আছে মানে আমার এটা সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। ভাই যদি এটা সিম্পল পাস্ট টেন্স হয়, তাহলে কি আমাদের ভার্ব টু হবে, আমাদের ভার্ব টু হবে। তাহলে কি লিভটা কি হয়ে যাবে? লেফট। কারণ কি, লিভ লেফট লেফট। ওকে চলো আরেকটা দেখি। মাই ফাদার ড্যাশ কাম হোম ইয়েস্টারডে। আবারও ভাই ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে কি সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স থাকলে কি ভার্বের 2 নাম্বার ফর্ম। তাহলে কি মাই ফাদার কেম হোম ইয়েস্টারডে, মাই ফাদার কেম হোম ইয়েস্টারডে। হোপফুলি এই পর্যন্ত বুঝতে পারছো। ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু জানাও। ওকে চলো এরপর আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখি। খুব সহজ একটা কনসেপ্ট। কোনো ভার্বের কাজ অতীতে কিছু সময় ধরে চলতেছিল, কোনো ভার্বের কাজ অতীতে কিছু সময় ধরে চলতেছিল, সেটা প্রকাশ করার জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেরকম at 8 when Rina came to me I was reading a book। তার মানে 8টার সময় রিনা যখন আমার কাছে আসছিল, আমি তখন বই পড়তেছিলাম। তার মানে ওই যে আমি বই পড়তেছিলাম, কিছু সময় ধরে চলতেছিল, ফর এ পিরিয়ড অফ টাইম আমার কাজটা চলতেছিল। তার মানে অতীতে আমার কোনো একটা কাজ কিছু সময় ধরে চলতেছিল, এরকম বোঝাতে আমি কি ব্যবহার করি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ব্যবহার করি। তো এখানে দেখো আই ওয়াজ রিডিং এ বুক, রিনা আসছিল, বাট আমি কিন্তু এর আগেও পড়তেছিলাম পরেও পড়তেছিলাম। তার মানে পিরিয়ড অফ একটা টাইম ধরে আমার পড়ার কাজটা চলমান ছিল, এরকম বোঝাতে আমি কি ব্যবহার করি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো বোর্ডে আসছে, এটা সিলেট বোর্ড কোন সালে আসছে জানে, বাট সিলেট বোর্ডে আসছে ওয়ান নাইট
দ্য এন্টায়ার ভিলেজ ওয়াজ স্লিপিং, বায়েজিদ বোস্তামির কথা বলতেছে। দ্য বয় বায়েজিদ বোস্তামি ওয়াজ বিজি ইন হিজ স্টাডি, হিজ মাদার ড্যাশ স্লিপ। তার মানে সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু তার মা কি ঘুমাচ্ছিল। তাহলে কনটেক্সট অনুসারে তার মা যে ঘুমাচ্ছিল, কনটেক্সট অনুসারে কি হবে? ওয়াজ স্লিপিং, ওয়াজ স্লিপিং। ঠিক আছে, আচ্ছা চলো আমরা সামনে যাই। এরপর আমরা যাব হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এটা খুবই বেসিক একটা কনসেপ্ট, আসলে জেনে নিই আমরা। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্স মূলত কখন ইউজ করা হয়? অতীতে ঘটে যাওয়া দুইটা কাজকে একটা সেন্টেন্সে কানেক্ট করার জন্য। অতীতে দুইটা কাজ ধরো হয়ে গেছে, অতীতে দুইটা কাজ হয়ে গেছে, এদেরকে আমি কানেক্ট করব। ঠিক আছে, এদেরকে আমি একটা বাক্যে আনবো বা একটা কনসেপ্টে আনবো, সেই ক্ষেত্রে আমি কি ব্যবহার করি? পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। এখন যে কাজটা আগে হয়েছে, অতীতের মানে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে, যে কাজটি পূর্বে ঘটে, তার সাথে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে দুইটা কাজের মধ্যে যে কাজটা তোমার আগে হয়েছে, যে কাজটা আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর পরের কাজটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের ইউজটাই বেশি দেখবা। তার মানে অতীতে যদি দুইটা কাজ হয় এবং দুইটা কাজকে একটা বাক্যে যুক্ত করতে চাই, তাহলে আমি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আর ওই দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে, যে কাজটা আমার আগে হয়েছে, সেটা বোঝাইতে আমি কি ব্যবহার করব? পাস্ট পারফেক্ট টেন্স। আর যেটা পরে হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। আসো আমরা দেখি। হি হ্যাড গট এ গুড মার্ক, হি ওয়াজ হ্যাপি। দেখো, আগে তো সে একটা ভালো নাম্বার পাইছে, সে আগে একটা ভালো নাম্বার পাইছে, যেহেতু আগে একটা ভালো নাম্বার পাইছে, সেহেতু এই পার্টটা আমার কি হচ্ছে বলো তো? এটার আমরা বিফোর আফটার যে একটা সেন্টেন্স আনতে পারি, বাট দুইটা আলাদা আলাদা সেন্টেন্সের কনসেপ্টটাকে দেখাচ্ছি। তাহলে যেহেতু আমার কি ভালো একটা নাম্বার পাইছি, সেইটা এটা আমার হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এটা যদি ভাই পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে বাকিটুকু কি হচ্ছে? পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে। ওকে, আচ্ছা দেখো, এখন এই জিনিসটারই আমি আফটার দিয়ে যুক্ত করছি। হি ওয়াজ হ্যাপি, সে খুশি ছিল। আফটার হি হ্যাড গট এ গুড মার্ক, তার মানে সে একটা হ্যাপিটা কখন হইছে? সে হ্যাপিটা হইছে ভালো একটা নাম্বার পাওয়ার পরে। একটা কথা মনে রাখবা, আফটারের পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয়। আফটারের পরে, আফটারের আফটার পাস্ট পারফেক্ট টেন্স হয়। মানে কি? আফটারের আফটার, এভাবে মনে রাখবা। বিফোরের বিফোর, বিফোরের বিফোর মানে কি? বিফোরের আগে ব্যবহৃত হবে পাস্ট পারফেক্ট, তারপরে ব্যবহৃত হবে পাস্ট ইনডিফিনিট। আর আফটারের আফটার মানে আফটারের পরে ব্যবহৃত হবে পাস্ট পারফেক্ট, আগে ব্যবহৃত হবে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, এতটুকু মনে রাখলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আওয়ার ট্রেন ওয়াজ লেট অ্যান্ড উই র্যান টু সিনেমা। ঠিক আছে, আমাদের ট্রেনটা লেট ছিল এবং আমরা দৌড়ে কি সিনেমা হলে গেলাম, কিন্তু তার আগেই কি? বাট দ্য ফিল্ম হ্যাড অলরেডি স্টার্টেড বা বিগান। তার মানে আমার এটা কি আগে শুরু হয়েছে, এটা আগে শুরু হয়েছে। তো আগে শুরু হওয়া কোনো অ্যাক্টিভিটিটা আমরা কি দিয়ে বোঝাই বলো তো? আমরা পাস্ট পারফেক্ট দিয়ে বোঝাই। ঠিক আছে, ওকে চলো। তারপরে আসছে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে আসছে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, সেটা আমরা দেখি। আসো, আমরা কখনো কখনো অতীতে ঘটে যাওয়া একাধিক ঘটনা বর্ণনা করি। সেম ঘটনা, যে কাজটি আগে বর্ণনা হয়েছিল, সেটা আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ব্যবহার করা যায়। ঠিক আছে, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের স্ট্রাকচারটা একটু জানতে হবে। এটা কিন্তু আমি স্পেশাল ভাবে লিখে রাখছি, কারণ এই স্ট্রাকচারটা তোমরা ভুল করো। দেখো কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, এটার एग्जांपल কি হতে পারে? উই হ্যাড বিন ওয়েটিং ফর হিম বিফোর হি অ্যারাইভড এট দ্য স্টেশন। তার মানে আমি আগে করতেছিলাম, এটা আমার আগের অ্যাক্টিভিটি। যেহেতু আগের অ্যাক্টিভিটি, সেই তো আমার এটা কি করলাম বলো তো? আগের অ্যাক্টিভিটি যেহেতু, সেহেতু এখানে আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করলাম। দেখো, I saw him after he had getting out of school. তার মানে এখানে আমার কি আছে ভাইয়া? এখানে আমার আফটার আছে। যেহেতু এখানে আমার আফটার আছে, যেহেতু আমার এখানে আফটার আছে, সো আমি এটারে কি বলতেছি বলো তো? আফটার যেহেতু আছে, সেহেতু এটার পরে আমার কি হচ্ছে? এটার পরে কিন্তু আমার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি আমার বলো তো? পাস্ট পারফেক্ট। আচ্ছা, এটা বুঝে নিও তোমরা। ওকে, বুঝছি ব্যাপার কি হইছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস
টেন্স। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা হচ্ছে সামনে আগে। এরপরে চলো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স কি, ফিউচার ইনডিফিনিট টেন্সটা একটু দেখে নিই। ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করার জন্য আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। কোন একটা ভবিষ্যতে কোন একটা কাজ করব বা কোনো প্ল্যান করব, এরকম ভবিষ্যৎ পরিকল্পনা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি, আমরা ব্যবহার করি ফিউচার ইনডিফিনিট টেন্স। যেরকম আসলে আমরা একটু দেখি কি আছে। দেখো আমি আজকে বসে প্ল্যান করতেছি আগামীকাল কি করব। আজকে বসে আমি প্ল্যান করতেছি আগামীকাল কি করব। আই উইল গেট আপ 7 AM। তার মানে কি আমি 7টার সময় ঘুম থেকে উঠবো, মানে আমি এখন এই মুহূর্তে দাঁড়ায় আমি আগামীকালের প্ল্যান করতেছি। সো এরকম যখন নিকট ভবিষ্যতের বা ভবিষ্যতের প্ল্যান করব, তখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এন্ড দেন আই উইল হ্যাভ মাই ব্রেকফাস্ট এট 8 AM। এরপরে 7টার সময় ঘুম থেকে উঠে 8টায় আমি ব্রেকফাস্ট করব, এইটাও প্ল্যান করছি। আফটার দ্যাট I will go to college. Then I will back to home and I will prepare my lesson. তার মানে এখানে পুরাটাই বুঝতে পারতেছো তোমার কি বোঝাচ্ছে, একটা ভবিষ্যতের পরিকল্পনা বোঝাচ্ছে, নিকট ভবিষ্যতের পরিকল্পনা বোঝাচ্ছে। এরকম যখন পুরাটাই বা কোনো একটা সিনারিও বা কোনো একটা কনসেপ্ট বা কোনো একটা কেস আমার ভবিষ্যতের প্ল্যান বোঝাবে বা পরিকল্পনা বোঝাবে, তখন আমরা কি ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। ওকে, এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের আচ্ছা একটা কথা তোমাদের বলে নিই, এটা তো তোমরা জানোই ফিউচার ইনডিফিনিট টেন্সে কি হবে আমাদের শ্যাল উইল, এগুলা কিন্তু আমাদের বুঝবো। আমাদের শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম কিন্তু বুঝবো। আচ্ছা আমাদের আরো কিছু জিনিস আমরা দেখি যে এটা আমরা রাইট ফর্ম অফ ভার্বে মূলত এটা তো দেখতেছি আমরা, ওইটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সে দেখবো। সেটা হচ্ছে when, until, unless, as soon as, before, after এর সাথে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। যেরকম আমরা কিছু एग्जांपल দিই, when I am 10 years old I think I will be in class 7। তার মানে ধরো তোমার বয়স এখন কত বলো তো, তোমার বয়স ধরো এখন 3 বছর, তুমি ভাবতেছ আচ্ছা যখন আমার হচ্ছে 10 বছর হবে আমি ক্লাস 7 এ পড়বো। সো এরকম যখন আমি ভবিষ্যৎ পরিকল্পনা করব বা আমি ভবিষ্যতে কিছু বোঝাবো when দিয়ে, তখন আমাদের কি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তারপরে I will wait for you until you come to my house। তার মানে আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না তুমি কি করো আমার বাসায় আসো। তার মানে আনটিল বুঝাইতে, এখানে আনটিল বুঝাইতে কি বলো তো, আমার এখানে কি হচ্ছে আমাদের আই উইল ওয়েট। তার মানে এখানে আমাদের হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, হোপফুলি বুঝতে পারছো। চলো আমরা সামনে আগে আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করব। দেখো ইটস হাই টাইম উই চেক কি এয়ার পলিউশন আদারওয়াইজ দ্যাট উইল সাফার এ লট। এটা তো ভাই প্রথমেই বুঝতে পারতেছো যে ইট ইজ হাই টাইম আছে, তাহলে ভার্বের সাথে কি হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে কি উই চেকড এয়ার পলিউশন আদারওয়াইজ দ্যাট উইল সাফার এ লট, নতুবা আমরা অনেক সাফার করব। তার মানে কি আমার ভবিষ্যতের একটা কথা বলা হচ্ছে, ভবিষ্যৎকে ইঙ্গিত করা হচ্ছে। তাহলে কি আদারওয়াইজ উই উইল সাফার এ লট, উই উইল সাফার আ লট। ওকে চলো আমরা সামনে আগে। ইন দ্য লং রান হি টেক দ্য ল্যান্ড অফ ডেথ। ঠিক আছে, এটা কি হবে বলো তো, লং রান আমরা কিন্তু সবাই মৃত্যু পথযাত্রী তাই না, এরকমই বোঝানো হয়েছে। এখানে হি এখানে সম্ভবত উই হবে বুঝছো, টাইপিং মিস্টেক উই। তাইলে ইন দ্য লং রান উই টেক টু দ্য ল্যান্ড অফ ডেথ, চিটাগাং বোর্ড 2016-তে আসছিল। আচ্ছা তাইলে আমরা তো নিজে নিজে মরবো না, আমাদের মৃত্যু হবে। তার মানে এটা কি একটা প্যাসিভ এজেন্ট দিয়ে হবে, এটা একটা প্যাসিভ ভয়েস হচ্ছে। তাহলে কি উই উইল বি টেকেন, উই উইল বি টেকেন। এখানেও কিন্তু ভয়েসের কনসেপ্টটা কাজে লাগতেছে। সো ভয়েসের কনসেপ্টটা 9-10 যারা পড়ে আসছো তাদের কিন্তু কাজে লাগবে, ভয়েসের কনসেপ্টটা কাজে লাগবে, রাইট ফর্ম অফ ভার্বের এখানে কাজে লাগবে। আমার কিন্তু এই কাজগুলোর উদ্দেশ্যই হচ্ছে কি আসতে পারে না আসতে পারে এগুলা নিয়ে কথা বলা। ঠিক আছে, ওকে চলো এরপরে আছে হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোন একটা কাজ চলমান থাকবে, অর্থাৎ ভবিষ্যতে কোন একটা কাজ চলমান থাকবে, এরকম পরিকল্পনা প্রকাশ করার জন্য আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেরকম সাবজেক্ট প্লাস
এখানে কিন্তু শ্যাল বি অথবা উইল বি হবে প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তার মানে ভবিষ্যতে কোন একটা কাজ চলমান থাকবে, চলমান ভবিষ্যৎ বোঝাইতে বা চলমান ভবিষ্যতের পরিকল্পনা বোঝাইতে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হবে। যেরকম আই উইল বি প্লেইং ইন দ্য আফটারনুন, ধরো আমি আজকে এখন বসে বিকালে বসে চিন্তা করতেছি মানে আগামীকাল আফটারনুনে আমি খেলতে থাকবো এই টাইপটা, তাহলে কি আই উইল বি প্লেইং, এখানে কি বলা আছে হি উইল বি প্লেইং। হোপফুলি বুঝতে পারছো। চলো আমরা সামনে আসি। তাহলে আই উইল বি ওয়ার্কিং ইন দ্য মর্নিং, তার মানে আমি আগে থেকেই পরিকল্পনা করতেছি যে আমি আগামীকাল সকালে বা ভবিষ্যতের একটা সকালে আমি কি করতে থাকবো বলো তো, আমি কাজ করতে থাকবো। ওকে চলো আমরা সামনে যাই। ফিউচার পারফেক্ট টেন্স আমরা একটু দেখি। ফিউচার পারফেক্ট টেন্স আমাদের কি কি আছে। ভবিষ্যতে কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এই কথাটা ভাই খুবই ইম্পর্টেন্ট, কোন নির্দিষ্ট সময়ের মধ্যে, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ভবিষ্যতে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কাজ শেষ হয়ে থাকবে, ভবিষ্যতে কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোন একটা কাজ শেষ হয়ে যাবে বা শেষ হয়ে থাকবে, এরকম পরিকল্পনা প্রকাশ করার জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেরকম আসো আমরা দেখি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তার মানে কি আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা কি, অবশ্যই আমাদের শ্যাল হ্যাভ হবে অথবা উইল হ্যাভ হবে, আমাদের শ্যাল হ্যাভ হবে অথবা উইল হ্যাভ হবে। তাহলে কি শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব, তারপর অবজেক্ট এক্সটেনশন এগুলা বসবে। আচ্ছা তাহলে বাই টুমরো, দেখো নির্দিষ্ট সময় বলে দিছে না, একটা ডেডলাইন বলে দিছে না, এটা কি আমার একটা নির্দিষ্ট সময়, আমার এটা কি একটা নির্দিষ্ট সময়, তাহলে যেহেতু নির্দিষ্ট সময় আমার বলে দিছে, ভবিষ্যতে কোন একটা কাজের নির্দিষ্ট সময় বলে দিছে, সেহেতু আমার এখানে কি হবে আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে ক ইউনিটে 2019 সালে আসছিল। আচ্ছা চলো বাই দ্য টাইম, এখানেও কিন্তু আমার একটা কি নির্দিষ্ট সময় বলে দিছে, আমার একটা নির্দিষ্ট ডেডলাইন বলে দিছে, নির্দিষ্ট একটা টাইম ফ্রেম বলে দিছে, তাহলে কি হি উইল হ্যাভ অ্যারাইভড। এটা আসছে হচ্ছে 19 সালে ঘ ইউনিটে, দেখছো মানে এখন যেটা বি ইউনিট হয়েছে। সো একাডেমিকের পড়াগুলাই কিন্তু ঘুরে ফিরে অ্যাডমিশনে কাজে লাগে। ওকে চলো আমরা সামনে আগে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এখন পড়ব। তো ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে, এখানেও কিন্তু নির্দিষ্ট সময়টা খুবই স্পেসিফিক ভাবে বলা, যে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কাজ শেষ হতে থাকবে, একটা কাজ শেষ হতে থাকবে, এরকম চলমান ভবিষ্যৎকে নির্দেশ করার জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেরকম এটার আমাদের স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে যেরকম বাই টুমরো, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া এরকম থাকলে যদি বাই টুমরো থাকে আমি কোনটা দিয়ে করব, দুইটা দিয়ে করলেই পারবা, বাট আগেরটা দিয়ে করলে এটা বেশি কমন, এটা অনেক জায়গায় কমন অনেক জায়গায় কমন না। তো আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, ঠিক আছে। বাই দ্য নেক্সট ইয়ার, এটাও কিন্তু আমার নির্দিষ্ট একটা টাইম ফ্রেমকে বোঝাচ্ছে, এটাও আমার একটা নির্দিষ্ট টাইম ফ্রেমকে বোঝাচ্ছে। তাহলে কি হবে বলো তো, উই উইল টেকিং দ্য এক্সাম, এখন বলতে পারো ভাইয়া আমরা এক্সাম টেক করব কিভাবে, না টিচাররা প্রশ্নপত্র দেয়, এজন্য টিচার্স গিভ দ্য এক্সাম, আর স্টুডেন্টরা কি করে বলো তো, কোশ্চেনটা নেয়, ঠিক আছে। এই কনসেপ্ট থেকে বলা হয় স্টুডেন্ট টেক দ্য এক্সাম, টিচার গিভ দ্য এক্সাম, ঠিক আছে। হোপফুলি বুঝতে পারছো। এখন আসো আমরা while-এর কিছু ব্যবহার দেখি, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় প্রশ্ন আসে। এখন while কখন কনজাংশন হিসেবে কাজ করে, while যখন দুই বা ততোধিক ক্লজকে যুক্ত করে, মূলত দুইটা ক্লজকে যুক্ত করে, কো-জয়েন করে, তখন আমরা while কে কনজাংশন হিসেবে বলতে পারি। এখন while as কনজাংশন আমরা অ্যাডমিশনে যায় পড়ব, এখন জাস্ট এইভাবে নিয়ে জেনে রাখলাম। তো এটার কেস 1টা আমরা দেখি। আচ্ছা প্রথম কেসটা হচ্ছে আমাদের প্রথম অংশে, while এর প্রথম অংশে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে পরের অংশে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারবো। ম্যাক্সিমাম টাইমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাই ব্যবহার করি। আচ্ছা প্রয়োজনে আমরা দুইটা অংশেই কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারবো, প্রয়োজনে আমরা দুইটা অংশে, ধরো এই পাশেও কন্টিনিউয়াস টেন্স, এই যে আই এম লার্নিং while he is watching TV ইউজ করতে পারবো, কিন্তু দুইটা ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারবো না, মানে মেইন কথা আমার একটা কন্টিনিউয়াস টেন্স থাকতেই হবে। ভাই এত ঝামেলার তোমার দরকার নেই, তোমার সামনে এইচএসসি পরীক্ষা, তুমি মনে রাখো while এর এক পাশে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে প্লাস while, আরেক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এতটুকু মাথায় রাখলেই তোমার জন্য এনাফ, ঠিক আছে। চলো
আমরা হচ্ছে কেস 2টা দেখি। প্রথম অংশে আমাদের যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হইতে পারে। কিরকম ভাইয়া আসো দেখো, আই স হিম, এই যে while আছে, তাহলে এই অংশটুকু কি, এই যে এই অংশটুকু আমার কি বলতো, এই অংশটুকু হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তাহলে ভাই এই অংশটুকু যদি আমার পাস্ট ইনডিফিনিট হয়, এতটুকু আমার কি হচ্ছে, while এর পরের অংশটুকু পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে দেখো স্ট্রাকচারটা কি সুন্দর হচ্ছে, পাস্ট ইনডিফিনিট while প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, চলো আমরা সামনে যাই। while I was writing, আমি যখন লিখতেছিলাম, তার মানে কি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। my father, my friend helped me, তার মানে এটা আমি কি দিতে পারি, helped me। আমি এখানে কি ব্যবহার করতেছি, পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতেছি। চলো আমরা while এর আরেকটা কেস দেখে নিই, 3 নাম্বার কেসটা দেখে নিই। এই যে এখান থেকে মোটামুটি কোশ্চেনটা আসছে, প্রচুর কোশ্চেন আসছে, এটা একটু দেখে নিও। কখনো কখনো while এর পরে কোনো সাবজেক্ট থাকে না, কখনো কখনো while এর পরে কোনো সাবজেক্ট থাকে না। সো এই যে আগের এক্সাম্পলগুলো ছিল, সেখানে কিন্তু while এর পরে কি ছিল, সাবজেক্ট ছিল, কিন্তু এখানে while এর পর কোনো সাবজেক্ট নেই। তাহলে while এর পর যখন কোনো সাবজেক্ট থাকে না এবং ঠিক তার ইমিডিয়েট পরে সাবজেক্ট না থেকে কি আছে, একটা ভার্ব আছে। while এর পরে একটা সাবজেক্ট নেই, সাবজেক্ট না থেকে একটা আমার ইমিডিয়েটলি ভার্ব আসছে, তখন সেই ভার্বের সাথে আমি আইএনজি যুক্ত করে ফেলি। যেরকম আসলে আমি কিছু এক্সাম্পল দিই। while, দেখো while এর পর এখানে কোনো সাবজেক্ট আছে, নো সাবজেক্ট। এখানে আমার কি আছে, এখানে আমার একটা ভার্ব আছে, তাহলে আবার রুলস অনুসারে কি করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। তাহলে কি, while walking in the morning I met him। ওকে, দেখো তারপর কি আছে, I got hurt in my leg while play cricket। এটা কিন্তু আমার ভার্ব আছে, while এর পর আমার সাবজেক্ট আছে, নো সাবজেক্ট। তাহলে এখানে কি, প্লেটা আমার কি হয়ে যাচ্ছে, প্লেটা প্লেইং হয়ে যাচ্ছে, প্লেটা প্লেইং হয়ে যাচ্ছে। হোপফুলি বুঝতে পারছো। আসলে দেখো এখান থেকে আমাদের বোর্ড কোয়েশ্চেন আসছে, ঢাকা বোর্ড 2017 এই কোশ্চেনটা আসছে, while cross the road they should be careful। তাই while এর পর সাবজেক্ট আছে, নো সাবজেক্ট। যেহেতু কোনো সাবজেক্ট নেই, এরপর কি আছে আমার, এরপর আছে আমার একটা ভার্ব। তাহলে ভার্বের সাথে আবার কি যুক্ত হয়ে যাবে, ভার্বের সাথে আইএনজি। তাহলে while crossing the road they should be careful। ওকে, আসো এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমাদের when এর কিছু ব্যবহার আছে, আমাদের when এর কিছু ব্যবহার আছে। ওকে, চলো আমরা when এর কিছু ব্যবহার আমরা দেখে আসি। রাইট ফর্ম অফ ভার্ব একটু বড়ই হবে ভাই, বুঝছো, এত তো একটু দেখতেই হবে। আচ্ছা, সেম ঘটনা, when যখন দুই বা ততোধিক ক্লজকে যুক্ত করবে, when যখন দুই বা ততোধিক ক্লজকে যুক্ত করবে, তখন when কে আমরা কনজাংশন বলবো। ঠিক আছে, আসো আমরা প্রথম কেসটা দেখি। আচ্ছা, when এর প্রথম অংশে ধরো প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স আছে, তাহলে পরের অংশেও আমরা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স ব্যবহার করতে পারবো। এখানে কিন্তু আমাদের 4টা কম্বিনেশন হইতে পারে। তোমরা পারমুটেশন কম্বিনেশন করছো কিনা শর্ট সিলেবাস ব্যাচ হইলে পড়ো নাই সম্ভবত। সো when এর এক পাশে প্রেজেন্ট হলে আরেক পাশে প্রেজেন্ট হতে পারে, when এর এক পাশে প্রেজেন্ট হলে ফিউচার হইতে পারে, when এর এক পাশে যদি ফিউচার হয় আরেক পাশেও ফিউচার হইতে পারে, when এর এই পাশে ফিউচার হলে ওই পাশে প্রেজেন্ট হইতে পারে। এইটাই বোঝানো হয়েছে। যেরকম আই উইল ভিজিট ইন্ডিয়া, এতটুকু কি ফিউচার, এতটুকু ফিউচার, এতটুকু ফিউচার, মাঝখানে কি when। আচ্ছা, তারপর কি, এতটুকু কি ফিউচার, when। এতটুকু তুমি ইচ্ছা করলে ইউ উইল ভিজিট মিও দিতে পারো, এখানে উইল ভিজিটও দিতে পারো, অথবা শুধু ভিজিটও দিতে পারো, উইল ভিজিট অথবা শুধু ভিজিট, দুইটাই দিতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, তারপরে এই কেসটা মোটামুটি ইম্পর্টেন্ট। তো while মানে when এর একটা অংশে তোমার যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, আজকে মানে এই সেটআপটা করতে যে আমরা এত মানে টাইম ওয়েস্ট হইছে, আমরা দেখেই বুঝতেছো যে একবারে বিধ্বস্ত অবস্থা, না খায় ভিডিও বানাইতেছি অবস্থা দুপুর টাইমে। তো একটা অংশে যদি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, একটা অংশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরের অংশে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসতে পারে। when I saw him, এটা কি ভাইয়া, when I saw him, when প্লাস আমার কি আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের টুকু আমার কি হবে, he was reading, এটা আমার কি কি টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। তাহলে ভাই সহজ হিসাব,
যে একটা অংশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে পরের অংশে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হইতে পারে। তারপর কি আই ওয়াজ হোমসিক when I studied abroad, এটা কি আমাদের দুইটাই পাস্ট ব্যবহৃত হয়েছে। সো হোপফুলি তোমরা বুঝতে পারছো। চলো আমরা একটু সামনে যাই। তারপরে হচ্ছে আমাদের কি আছে, আসলে আমরা একটু প্র্যাকটিস করি। দেখো, মাদার বার্ন হার হ্যান্ড while he was cooking dinner, এটা কিন্তু আমাদের কি অ্যাডমিশনে আসা কোশ্চেন। when আছে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে when আছে। সো when এর এই পাশে আমার কি আছে, when এর এই পাশে আছে হচ্ছে আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমার এতটুকু কি হবে বলো তো, এই যে এতটুকু যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এতটুকু কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটা কি হবে, বার্নড হবে, এটা হবে বার্নড। ওকে, বার্নড। বিফোর আফটার এর ব্যবহার এটা আমি ভাই বলে আসছি, এটা আমার আর বলার কোনো ইচ্ছা নাই। বিফোর আফটার এর আফটার এটা পারবা তোমরা। হ্যাঁ, এরপরে আসো হচ্ছে আমাদের কন্ডিশনালস। এটা আমি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সে পড়াবো খুব সুন্দর করে, পড়াবো। এখন একটা কথা ভাই তোমাদের এখানে বলে রাখি, এটা হচ্ছে পড়াবো কমপ্লিটিং সেন্টেন্সে, এটা পড়াবো হচ্ছে স্পেশাল ইউজ। রাইট ফর্ম অফ ভার্ব বলো, কমপ্লিটিং সেন্টেন্স বলো, স্পেশাল ইউজ বলো, তিনটা হচ্ছে যমজ ভাই। জাস্ট একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড, কিন্তু ওই যে কোনো জায়গায় এস দোটা বসাইতে হয়, কোনো জায়গায় এস দোর পরে কি বসে সেটা বসাইতে হয়, কোনো জায়গায় এস দোটা দেওয়া থাকে পরের সেন্টেন্সটুকু লিখতে হয়। সো একটা পড়াইলে আরেকটা কভার হয়ে যাবে। সো একদম বেছে যেখানে যেটা দরকার সেটাই হচ্ছে দেখাচ্ছি। তাহলে সিরিয়ালি ভিডিওগুলো দিয়ে দিব, যাতে সিরিয়ালি তোমাদের শেষ হয়ে যায় বা তোমরা সিরিয়ালি দেখে নিবা। আমার যে সেটআপের অবস্থা, কখন সিরিয়ালি দিতে পারি উপরওয়ালা ছাড়া কেউ জানে না। তারপর আছে হচ্ছে আমাদের টাইপ 25, হ্যাভ, হ্যাজ, গেট, বিকাম, গ্রো, এগুলার ব্যবহার। এই পাঁচটা ওয়ার্ড যদি থাকে, হ্যাভ, হ্যাজ, গেট, বিকাম, গ্রো, এরপরের ওয়ার্ডটা যদি ভার্ব হয়, তাহলে ভার্বটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, V3 হয়। যেরকম I have become tired, এখানে হ্যাভ আছে, হ্যাভ এর পরে বিকাম আছে, বিকাম এর পরে কি হয়ে গেছে, V3 হয়ে গেছে, ভার্ব 3 হয়ে গেছে। দেখো, people get exhausted by the traffic jam, ভাই গেট আছে, গেটের পরে এটা কি ভার্ব আছে, ভার্বটা কি হয়ে যাবে, ভার্বের পাস্ট ফর্ম, তাহলে কি exhausted। ঠিক আছে, আচ্ছা চলো আমরা সামনে আগে। সার্টেন কিছু ভার্ব আছে, এগুলা আমাদের পরীক্ষায় প্রায় আসে। সার্টেন আমাদের কিছু ভার্ব আছে যেগুলার পরে কি আমাদের আইএনজি বসে। সার্টেন কিছু ভার্ব আছে, এগুলার পরে আমাদের কি বসবে ভাইয়া বলো তো, আমাদের আইএনজি বসবে। যেরকম অ্যাডমিট, ডিলে, মিস, ইন্টেন্ট, রিগ্রেট, ওয়ার্ডটা অনেক জায়গায় আছে, ওয়ার্ড, প্রিফার, ডিসলাইক, রিপোর্ট, সাজেস্ট, অ্যাপ্রিশিয়েট, ডিনাই, পোস্টপোন, রিপেন্ট, অ্যাভয়েড, এনজয়, প্র্যাকটিস, রেসিস্ট, ফিনিশ, রিজিউম, কনসিডার, মাইন্ড, রিকল, রিস্ক। ঠিক আছে, এদের পরে যদি অন্য কোনো ভার্ব থাকে, এটা অ্যাডমিশনও আসে, তাহলে তার সাথে আইএনজি যুক্ত হয়। ঠিক আছে, আচ্ছা যেরকম কি রকম, শহীদ অ্যাডমিটেড স্টিলিং মাই মোবাইল, তাহলে কি অ্যাডমিট আছে, অ্যাডমিট ভার্বের পরে আরেকটা ভার্ব আছে, তাহলে কি এর সাথে আইএনজি যুক্ত হইছে, তাই না? আসো, ডাজ ইওর লিটল ব্রাদার এনজয় ওয়াচ হরর মুভিজ, ভাই এনজয় আছে, আমাদের এখানে এনজয় আছে, তো আমরা কি থিওরি অনুসারে জানি না, এনজয় প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে কি ডাজ ইওর ব্রাদার এনজয়িং ওয়াচিং হরর মুভিজ, এটা হবে। আচ্ছা আসো দেখো, আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করি। এটা আসছে কুমিল্লা বোর্ড 2016-তে। প্যারেন্টস নেভার মাইন্ড, মাইন্ড আছে, মাইন্ডের পরে কি আমরা কিন্তু জানি মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে কি ভার্ব প্লাস আইএনজি, এটা আমাদের কি হচ্ছে, মাইন্ড টেকিং হবে, এটা আমাদের এটা হবে টেকিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, টেকিং। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের কিছু ভার্বের এক্সপ্রেশন আছে, সার্টেন এক্সপ্রেশন, এগুলার পরেও যদি আমাদের কোনো ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত হয়। যেরকম আমাদের হইতে পারে দেয়ার ইজ নো হার্ম, উইথ এ ভিউ টু, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড, অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, ইট ইজ পাস্ট,
ইট ইজ ওয়ার্ড, কনফেস টু, এদের পর আমাদের ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়। যেরকম দ্য থিপ কনফেসড স্ন্যাচিং দ্য মোবাইল, তার মানে কি কনফেসড টু আছে, কনফেসড টু, কনফেসড টু, কনফেস টুর পরে আমাদের কি হবে বলো তো ভাইয়া? ভার্ব হবে, ভার্বের সাথে আইএনজি হবে, ভার্ব হবে, ভার্বের সাথে আইএনজি। ওকে, ইউ আর লুকিং ফরওয়ার্ড টু সিইং, এই যে লুক ফরওয়ার্ড টু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ, তার মানে কি লুকিং ফরওয়ার্ড টু আছে, সিটা কি হয়ে যাবে? সি হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারবা এগুলা আসছে। তারপর হচ্ছে কিছু প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পর আমাদের ভার্ব থাকলে আমাদের সেটা কি? আইএনজি হবে। দেখো প্রিপোজিশনের পরে আমরা সাধারণত কি জানি? প্রিপোজিশনের পরে কি বসে? প্রিপোজিশনের পর নাউন বসে। আমাদের প্রিপোজিশনের পর কি বসে? নাউন বসে। তাইলে কিন্তু প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে, ওই ভার্বটারে আমার কি বানাইতে হবে? এখন নাউন বানাইতে হবে, কারণ আমরা কি জানি প্রিপোজিশনের পর ওয়ার্ডটা কি হয়? নাউন হয়। তাইলে সেটারে যদি ভার্ব থাকে সেটারে আমার নাউনে কনভার্ট করতে হবে। তাহলে ভার্বকে নাউনে কনভার্ট করার উপায় কি? ভার্বকে নাউনে কনভার্ট করার উপায় আইএনজি যুক্ত করা। তাইলে সেটারে আমরা আইএনজি যুক্ত করব। তাহলে এই ভার্ব প্লাস আইএনজিটাই যখন একটা নাউনের মতো কাজ করবে তখন তাকে আমরা জেরান্ড করব। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে অ্যাডমিশনে যে নিচের কোনটা জেরান্ড। তাহলে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করবে তখন সেটা কি? জেরান্ড। ওকে, হি ইজ এক্সপার্ট ইন পেইন্টিং, তার মানে এখানে ইন একটা প্রিপোজিশন আছে, পেইন্টের সাথে কি আইএনজি যুক্ত হয়েছে, কারণ কি পেইন্টে একটা ভার্ব ছিল, এর সাথে আইএনজি যুক্ত করলে সেটা নাউনের মতো কাজ করতেছে এবং সেটা জিরান্ড হিসেবে আত্মপ্রকাশ করতেছে। ওকে, বাই রিড হার্ড উই ক্যান সাকসিড, সিইউ মানে চিটাগাং ইউনিভার্সিটির সি ইউনিটে 2012-13 তে আসছিল। তাহলে কি বাই আছে, তাহলে বাইয়ের পরে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে বাই রিডিং হার্ড উই ক্যান সাকসিড। ওকে, দেখো বোর্ড কোশ্চেন কি আসছে, দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেট ট্রাফিক রুলস, ঢাকা বোর্ড 2017-তে প্রিপোজিশন আছে। তাহলে ভায়োলেটটা আমার কি হয়ে যাবে? ভায়োলেটটা হয়ে যাবে ভায়োলেটিং। প্রিপোজিশনের পর ভার্বটা কি হয়ে যাবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। ওকে, চলো এখন আমাদের আবার কিছু ভার্ব আছে, সার্টেন কিছু ভার্ব আছে যাদের পরে আমাদের কি হয় বলো তো? ভার্ব 1 হয়। এটাও আমাদের বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট, যেরকম ক্যান, কুড, মে, উড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, বি টু, হ্যাভ টু, গোইং টু, নিড। এই ভার্বগুলোর পরে অন্য কোনো ভার্ব থাকলে সেখানে আমাদের কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। ঠিক আছে, আচ্ছা, তবে এদের পরে যদি বি যুক্ত করতে চাই তাহলে কি V3 বসাইতে হয়। কি রকম আসো আমরা দেখি, হি উড টেক দ্য রেসপন্সিবিলিটি। তোমার পরীক্ষায় ভাই এরকম আসবে, শি আছে না, শি উড take the responsibility। আচ্ছা ভাই দেখো এখানে উড আছে, উডের পরে কি আরেকটা ভার্ব হইলে কি হবে? ভার্বের বেস ফর্ম, তাহলে কি she would take the responsibility। ওকে, আচ্ছা, তো এখন আমি এটার পরে বি যুক্ত করতে যাচ্ছি, তার মানে এটা অ্যাক্টিভ আছে, প্যাসিভ করতে যাচ্ছি। তাহলে উড বি যদি বসাই এর সাথে আমাদের কি যুক্ত হবে? আমাদের V3 যুক্ত হবে। তাহলে কি উড বি টেকেন, তাহলে কি দে হ্যাভ প্রেজেন্ট এ নিউ আইডিয়া, দে হ্যাভ টু প্রেজেন্ট এ নিউ আইডিয়া। তাহলে কি হ্যাভ টু আছে, এরপরে আমাদের কি আছে? V1 হচ্ছে, V1 মানে ভার্বের বেস ফর্ম হইছে, এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস আছে। তারপর আমরা প্যাসিভে আসি, এ নিউ আইডিয়া হ্যাজ টু বি, হ্যাভ টু রে আমি কি করছি? প্যাসিভ ভয়েসে হ্যাজ টু বি প্রেজেন্টেড বাই দেম। হোপফুলি বুঝতে পারছো তোমরা না? চলো আমরা এখন বোর্ড কোশ্চেন কিছু সলভ করি। The poor students can, ভাই কি ক্যান আছে, bring under the food for education program। ভাই তারা কি ওই যে কাজের বিনিময়ে খাদ্য, যেটা কাবিখা, নিজেরা আসতে পারে না, তাদেরকে আনানো হয়, তাদেরকে আনতে হয়। যেহেতু তাদেরকে আনতে হয়, নিজেরা পারে না, সেহেতু প্যাসিভ ভয়েস। তাহলে কি ক্যান বি ব্রট, ক্যান বি ব্রট, এটা মাথায় রাখবা, bring, brought। ঠিক আছে, আচ্ছা চলো এখন আমাদের আরো কিছু শব্দ আছে যেগুলার পরে অন্য শব্দ থাকে, তাদের সাথে 2 প্লাস ভার্ব 1 হয়। আর 2 প্লাস ভার্ব 1 মানে কি পড়াইছি? ইনফিনিটিভ। যেরকম allow, ask, beg, convince, expect, instruct, invite, order, permit, prepare, promise, remind, urge, want। যেরকম
উই আর্জ হিম, আর্জ আছে, তারপরে কি হচ্ছে আমাদের একটা ইনফিনিটিভ হবে, আর্জের পর আমাদের কি হবে একটা ইনফিনিটিভ, তার মানে 2 প্লাস ভার্ব 1 হবে। তারপর কি আই ওয়ান্ট হিম টু রাইট দ্য লেটার, তাহলে এটা কি আছে বলো তো, টু রাইট আছে, ওয়ান্ট আছে, তাহলে কি 2 প্লাস ভার্ব 1, অর্থাৎ আমার এখানে কি হবে, আমার এটা হবে ইনফিনিটিভ, আমার এটা হবে ইনফিনিটিভ। তারপরে যেটা আছে ভাই রিলেটিভ প্রোনাউন, আমাদের আজকের দিনের লাস্ট টাইপ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আগেও তোমাদেরকে বলছি, বারবার বলছি রিলেটিভ প্রোনাউন কি, বাট আসো আমরা হচ্ছে আবার দেখি রিলেটিভ প্রোনাউনটা কি। এটার উত্তর দাও তো, ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম, ওয়্যার আর ইজ এম। তোমরা অনেকে আর বলতে পারো, হ্যাঁ তেন অনেক কিছু বলতে পারো, বাট না, আমাদের কিছু প্রোনাউন, 8 প্রকারের প্রোনাউনের মধ্যে কিছু প্রোনাউন আছে যেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কি কি ভাই, হু রিলেটিভ প্রোনাউন হইতে পারে, হুম হইতে পারে, হুজ হইতে পারে, হুইজ হইতে পারে, দ্যাট হইতে পারে। এদের পরে যে ভার্বটা বসবে, ধরো এদের পরে যে ভার্বটা, এখানে কি আমার একটা ভার্ব বসবে, এদের পরে যে ভার্বটা বসবে, ঠিক আছে, সেটা তার অ্যান্টিসিডেন্ট অনুসারে হবে। বোঝার দরকার নেই অ্যান্টিসিডেন্ট কি, হু এর আগে কি আছে, সাবজেক্ট হিসেবে আই আছে না, তার মানে ধরো এখানে আমার একটা রিলেটিভ প্রোনাউন আছে, খুব সহজ, রিলেটিভ প্রোনাউন, এখানে আমার ভার্ব বসাইতে হবে, আর এখানে আমার ম্যাক্সিমাম টাইমে যেটা থাকবে এটা বলে অ্যান্টিসিডেন্ট, ধরো সুবিধার্থে ধরে নাও সাবজেক্ট, বা এখানে যা আছে এইটা অনুসারে এখানে ভার্বটা হবে, এইটা অনুসারে এখানে ভার্বটা হবে। তাহলে ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম, তাহলে এখানে আই আছে, আই এর রেসপেক্টে এখানে ভার্ব হবে, আই এর সাথে কোনটা মিলে, ওয়্যার মিলে না, আর মিলে না, ইজ মিলে না, এম মিলে, তাহলে কি ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। হোপফুলি বুঝতে পারছো, এতটুকুই ছিল আমাদের রাইট ফর্ম অফ ভার্বের লেকচার। তোমরা যদি এতটুকু পারো তাইলে হচ্ছে হোপফুলি তোমাদের আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। সো একটা বোর্ড কোশ্চেন আমি জাস্ট তোমাদেরকে দেখাবো যে ভাইয়া যে পড়াইছি কমন পড়ছে নাকি। এখন আমি বোর্ড কোশ্চেনে ফোকাসই দিতে যাচ্ছি না, কারণ এখন বোর্ড কোশ্চেনটা তোমাদের নিজেদের সলভ করতে হবে, বুঝছো। আমি জাস্ট তোমাদেরকে ধরাই দিচ্ছি যে এই টাইপগুলো পড়াইছি, এইভাবে এইভাবে কমন পড়ছে কি কমন পড়ে নাই। সো তোমরা বোর্ড কোশ্চেনটা নিজেরা প্র্যাকটিস করবা। যখন তোমরা এই ভিডিওটা পাবা হয়তো বা 7-8 দিন বা 9 দিন এক্সামের থাকবে, ধরো 9 নাম্বার দিন আছে এক্সামের, তখন আমি রেকর্ড করতেছি, হোপফুলি আজকেই দিয়ে দিব। সো তোমাদের 9 দিন আগে তো আমি প্র্যাকটিস করে ক্লাসের লেন্থ বাড়ায় লাভ নেই। সো আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি কিভাবে সলভ করবো। অন্তত 3 বছর 2023 সাল, 22 সাল, 19 সাল, এই 3টা সালের কোশ্চেন সলভ করে যাবা। আর যাদের প্রিপারেশন ভালো তারা প্লিজ 2000 কত থেকে বলো তো, 15 বা 16 থেকে কোশ্চেনগুলো সলভ করবা, ঠিক আছে। আচ্ছা আসো দেখো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ার আওরসেলস ফর দ্য ফিউচার। আচ্ছা ভাই, প্রিপজিশনের পর কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে কি প্রিপেয়ারিং শেষ। ইট ইজ কল দ্য সিড অফ লাইফ, একে বলা হয়, ওই যে প্যাসিভ ভয়েসের এক্সাম্পলটা বলাইলাম, ইট ইজ কল্ড। সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ স্টুডেন্ট মাস্ট নট ড্যাশ টাইম, ওয়েস্ট টাইম, বোঝাই যাচ্ছে। ওই যে সার্টেন ভার্বের পরে কি হয়, সার্টেন ভার্বের পরে কি হয় বলো তো, সার্টেন ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, তাদের মধ্যে মাস্ট একটা, মাস্ট আর মাস্ট নট একই, মানে ইউজটা একই আর মিনিং তো সেম না। দ্য মেইন পারসন অফ দ্য স্টুডেন্ট ড্যাশ স্টাডি, তার মানে কি তাদের মূল উদ্দেশ্যটা কি, মেইন পারসনটা কি পড়াশোনা, তাহলে কি ইজ স্টাডি। কারণ কি এখানে মেইন পারসনকে বোঝানো হয়েছে, এটা কি সিঙ্গুলার ফর্মে আছে। দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য লাইফ ড্যাশ অ্যাহেড, দেখো তাদের সামনে যে জীবনটা আছে, তার সামনে যে জীবনটা আছে, তার মানে কি লাইন অ্যাহেড। আচ্ছা, দে শুড অলসো পার্টিসিপেট, বাই শুড আছে তার মানে পার্টিসিপেটই থাকবে। বাই রিড আছে প্রিপজিশনের প্রজেক্ট, একটা নিয়ম থেকে কতগুলো রিডটা রিডিং হয়ে যাবে। আচ্ছা, দে উইল নো হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এটা কি হবে, সামনে কি হচ্ছে, ওই যে কন্টিনিউয়াস টেন্সের যে বেসিকটা পড়াইছিলাম না, যে সামনে কি হচ্ছে এরকম, তাহলে কি হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য কি ওয়ার্ল্ড। when the country face natural calamity they should come forward, should আছে, should এর পরে কি কামটা কামই থাকবে, তাহলে কি এখানে when the country face, এটা কি হবে বলো তো, when the country is faced with natural calamity, যখন মুখোমুখি হয়, যেহেতু উইথ আছে তাহলে কি is faced হবে, is faced with natural calamity they should come forward with a view to থাকলে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়, removing the sufferings of the affected people even in the normal times
দে এঙ্গেজ দেমসেলফ, এর নাম্বারটা কি হবে বলো তো? নর্মাল টাইমেও তাদের কি এঙ্গেজ হওয়া উচিত, উচিত বা অর্থে কি শুড এঙ্গেজ দেমসেলফ ইন দ্য অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিসেস। দ্য স্টুডেন্টস ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, cannot do the well in the examination without preposition আছে, তারপরে কি ভার্বের সাথে ing, working hard, it is pity that many students are trying to, এটা কি টু আছে, টু এর পরে কি এখানে সাকসিডই থাকবে ইন দ্য শর্টেস্ট এন্ড ইজিয়েস্ট ওয়ে, যেটা তোমাদের জন্য এখন পড়তেছি শর্টেস্ট এবং ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। সো রাইট ফ্রম ভার্বে এতটুকু যদি করো, এই রুলসগুলো পড়ো, প্লাস 3 বছরের অ্যাটলিস্ট বোর্ডের কোয়েশ্চেন প্র্যাকটিস করে যাও, হোপফুলি পারবা। তাহলে সবাই ভালো থাকো, ক্লাসগুলো ভালো লাগবে, প্লিজ তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করিও, আমার গ্রুপে অ্যাড হইও, এবং ইংরেজি রিলেটেড যে কোনো সমস্যা থাকলে আমার হচ্ছে যে গ্রুপটা আছে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ, সেখানে হচ্ছে পোস্ট করতে পারো। ঠিক আছে, তাহলে ভালো সবাই থাকো, সবাই দেখা হবে হচ্ছে নেক্সট সেশনে।